আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি। তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে, বেআইনিভাবে ঢুকে বসে আছে, তাদের কাছে ভয়ের বাতাবরণ তৈরি হবে। তৃণমূল দলটা উঠে যাবে, দুটো গ্রেপ্তারে তৃণমূল দলটাকে ভেঙে ফেলে দেবে, তৈরি যাবে। নমস্কার, রিপাবলিক বাংলার এই সুপার এক্সক্লুসিভ সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারের দিকে গোটা ভারত তাকিয়ে রয়েছে এবং গোটা বিশ্বজুড়ে যারা বাঙালি তারাও এই মুহূর্তে জানতে চাইছেন একজন মানুষকে নিয়ে। সেই মানুষটি আমরা দেখেছি আদালতে, এবং আদালতে তার একের পর এক, আমি এক্ষেত্রেও বলবো ল্যান্ডমার্ক জাজমেন্ট, এবং ওই নায়ক ছবির মতন, উত্তম কুমারের নায়ক নয়, অনিল কাপুরের নায়ক ছবির মতন প্রতিদিন কিছু না কিছু করে গোটা সিস্টেমকে নাড়িয়ে দেওয়া সেই ভদ্রলোক এই মুহূর্তে রয়েছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জননেতা হিসেবে প্রথম সাক্ষাৎকার বলাই যেতে পারে, কারণ আপনি জননেতা হয়ে গেছেন, হাজারে হাজারে মানুষ রাস্তায় দেখছিলাম। আমি জানি না জননেতা হয়ে গেছে কিনা, আমি চাইবো যে মানুষের কাছে আমার বার্তা পৌঁছে দিতে। অভিজিৎবাবু, আপনাকে হোয়াটসঅ্যাপে আমি যোগাযোগ করছিলাম এবং গোটা বাংলার মানুষ, বহু মানুষ যোগাযোগ করছে। আমার অদ্ভুত লাগলো আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা, আমি এখনও দেখছি। সেখানে আপনার, যেখানে হোয়াটসঅ্যাপে আপনি লিখে রাখেন 2-3 শব্দ, আমরাও লিখে রাখি, সেখানে আপনি লিখেছেন, তবু দুনিয়াটা কিছু পাল্টানো গেলে পরে হয়তো বা কিছু হয়। হেমন্ত মুখোপাধ্যায়ের গান, প্রথম লাইন, এমন একটা ঝড় উঠুক কোনোদিন যেন কোনো ফুল আর ফুটতে না পারে। কোন ঝড়? ঝড়টা কি আসন্ন? 2024 আই অফ দ্য সাইক্লোন, আর 26-এ ল্যান্ডফল। আমার তাই মনে হয়, এটা আমার বিশ্বাস, এবং এটা আমি যেন টের পাচ্ছি। আপনি টের পাচ্ছেন? ঝড় আসার আগে একটা টের পাওয়া যায়, স্তব্ধ বাতাস। আমার কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে আপনি মানে ঠিকই করে নিয়েছেন যে হেড অন ফাইটে যাবেন, মানে একেবারে একবজ্ঞাভাবে আপনি, পার্ডন মাই ওয়ার্ড জাস্টিস, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়াইটা লড়ছেন, এটাই কি সত্যি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো লড়াইয়ের প্রশ্ন নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন সিজনড পলিটিশিয়ান বলে মনে করি, এবং তিনি যেভাবে সিপিএমের আক্রমণ প্রতিহত করে নিজে মার খেয়ে হসপিটালে ভর্তি থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যেভাবে বিরোধী রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন, তাতে আমার তার প্রতি শ্রদ্ধাই আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নামটাও আপনি আমার সামনে আর করবেন না, আমিও এই নামটা উচ্চারণ করব না। একজনকে আপনি তালপাতার সেপাই বলেছেন। হ্যাঁ, তালপাতার সেপাইদের তালপাতার সেপাই বলতে হবে, এবং অনেক লোক আছেন তারা তো এই তালপাতার সেপাই বা সেই ধরনের, তারা তো কোনো রাজনীতিবিদই না, তারা ক্রিমিনাল। রাজনীতির মুখোশ পরে সব করে বেড়ান। অভিজিৎবাবু, আপনি যখন আপনার এই সিদ্ধান্তটি নিলেন এবং পদত্যাগ করলেন, তারপর রিপাবলিক বাংলায় প্রথম এই সাক্ষাৎকার, তার মাঝে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তার মধ্যে থেকে আপনি প্রেস কনফারেন্স করেছেন, গোটা বাংলাকে আপনার কথা জানিয়েছেন, আপনি বিজেপিতে যাচ্ছেন এটাও বলেছেন, কিন্তু তার পাশাপাশি একটা খুব বড় ঘটনা কিন্তু এই মুহূর্তে এখন প্রতি সেকেন্ডে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, এবং এটাকে অর্কেস্ট্রেট করানো হচ্ছে। বিভিন্ন লোকে মেসেজ করছে এবং পোস্ট করছে একটা জিনিস, তৃণমূলের একটা বড় অংশ থেকে, আমি নির্দিষ্টভাবে বলছি, আপনার 80% রায়ের উপর নাকি স্থগিতাদেশ দেওয়া হয়েছে, হয় সেটা উচ্চ আদালতে চ্যালেঞ্জ হয়েছে, নয়তো বাতিল হয়েছে। সম্পূর্ণ মিথ্যে কথা। এটা আপনি যদি ব্যাখ্যা করে বলেন। সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো রায় আমার এখনো পর্যন্ত স্টে হয়ে পড়ে আছে মাত্র 2টো, আর 16টা মামলা, 19টা মামলা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে আবার পুনর্বিচারের জন্য ডিভিশন বেঞ্চের কাছে। সুপ্রিম কোর্ট তো ওখানেই খারিজ করে দিতে পারতো 19টা মামলা, করে দিত। 19টার অ্যাপিলেন্ট কে ছিল? স্টেট ছিল, স্টেটেরই তো হার হয়েছে। এখানে আমার জাজমেন্ট শুধু প্রথমে টেস্টেড হয়েছে ডিভিশন বেঞ্চে, বেশিরভাগ জাজমেন্ট। কোনো জাজমেন্ট তারা আশকারা পেয়ে গিয়েছেন, কিছু বড় উকিলের আশকারা পেয়ে সোজা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে চলে গেছেন। এসব তালপাতার সেপাইরা গেছেন সুপ্রিম কোর্ট তাদেরকে পাত্তাও দেয়নি। শাহজাহানকে গ্রেপ্তারির ক্ষেত্রেও নাকি হাত পা বেঁধে রেখে দিয়েছিল। আপনার কথায়, যাকে আপনি তালপাতার সেপাই বলছেন, সে তো এই কথাও বলেছিল আজকে সিবিআই তদন্ত। মিথ্যে কথা, সে জানেই না, তার পেটে বোমা মারলেও বেরোবে না আইন সম্বন্ধে দূর কথা। কি জানে? আইনের অকাক জানে? কিছু জানে না, অ্যাবসলিউটলি নীল। উনি দাঁড়িয়ে থেকে বারবার যে বলছেন পলিটিক্যালি মোটিভেটেড। কোনটা পলিটিক্যালি মোটিভেটেড? একের পর এক জাজমেন্ট যেগুলো আপনি দিয়েছিলেন। উনি কিছু জানেন না, সেই জন্য। যারা জানেন না তারাই বলছেন, আর 2-1 জন লোক জেনেও বলছেন
তারা বদমাইশি করছেন। মুখপাত্ররা? মুখপাত্রদের নিয়ে কি বলবো? কেউ টিকি রাখে, কারো টাক, এসব নিজের মুখপাত্র দিয়ে কি কথা বলবো আমি? এইসব চ্যাংড়া ছোড়াদের উত্তর আমি দিতেও চাই না। ওদের একমাত্র মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে আমার খানিকটা পরিচয় আছে, মানুষটিকে আমার ভালো লেগেছে, এই পর্যন্ত আমি বলতে পারি। বিচারপতি গাঙ্গুলি, অনেকের প্রশ্ন এই মুহূর্তে যে হোয়াটস নেক্সট। আপনি অলরেডি সব কিছু ব্যাখ্যা করেছেন হয়তো প্রেস কনফারেন্সে, কিন্তু তারপরেও আমি জিজ্ঞেস করছি, অনেকগুলো সম্ভাবনা, মানে এটা নিয়ে মাফ করবেন আমাকে, কিন্তু এটা নিয়ে যেন বেট লড়া চলছে যে জাস্টিস গাঙ্গুলি বিজেপিতে দাঁড়ালে কোন সিটে দাঁড়াবেন। আমি একদম সরাসরি জিজ্ঞেস করছি, যার নাম আপনি নিতেও চান না মুখে, সেই ভদ্রলোকের বিরুদ্ধে আপনি ডায়মন্ড হারবার বা দক্ষিণ কলকাতায় কি দাঁড়াবেন? হ্যাঁ, নিশ্চয়ই, কেন দাঁড়াবো? যদি বিজেপি আমাকে বলে ফাইট করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কি? একটা দলের জেনারেল সেক্রেটারিকে আপনি তুচ্ছতাচ্ছিল্য, মানে একেবারে। না না, আমি জানি না কি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যে একটু আগে বললাম এই ধরনের নাম করবেন না আমার সামনে। একজন দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো নাকি আমি? আপনাকে এইটুকু তো মনে রাখতে হবে যে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টের জাজ ছিলাম। আমি একটা দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো না। এই আমি আলোচনা করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার সম্বন্ধে কিছু বলেন আমি তার একটা কোনো প্রতিক্রিয়া দিতে পারি। এদের সম্বন্ধে কি প্রতিক্রিয়া দেবো? জাস্টিস গাঙ্গুলি, এই যে বারবার এই ন্যারেটিভটাকে আমি আবারও কেন বলছি, কারণ অনেকে আছেন যারা হাইকোর্টেও হয়তো যাননি, অনেকে লোয়ার কোর্টেও হয়তো জজ সাহেবের সামনে পৌঁছাতে পারেন না, এরকম মানুষও তো বাংলাতে আছে। প্রচুর। এই মানুষগুলোকে যদি বুঝিয়ে দেওয়া হয়, দেখো এই ভদ্রলোক যে বিজেপিতে দাঁড়িয়েছে, যে ভদ্রলোক বিজেপিতে এসেছে, সেই ভদ্রলোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য নেতা আমাদের তৃণমূল কংগ্রেসের, তাদেরকে ফাঁসানোর জন্য এটা করেছিল। এইটাকে কি করে কমব্যাট করবে দল? এটাকে কি করে কমব্যাট করবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি এখন সংসদীয় রাজনীতিতে? মামলার যে তথ্য, সেগুলো তো পাবলিক রেকর্ড, সেগুলো থেকে তো জানা যাবে যে আমার রায় কোন তথ্যের ভিত্তিতে হয়েছিল। সেটা যতটা সরলভাবে সম্ভব মানুষের সামনে এনে দেব। এখনো খোঁজ চলছে যে মাথাটা কে, টাকাটা কোথায় গেল। মাথাটা কে এখন তো আপনি মানে না, সে তো মাথা তো আমি জানি না কে, খোঁজ চলছে মাথা কে। মাথা তো একটা আছেই, ধরা পড়বে। আমার ধারণা ধরা পড়বে, আজ নয় কাল। এই সিদ্ধান্তটাকে কি হঠকারী সিদ্ধান্ত বলবো, না ওয়েল প্ল্যান্ড বলবো, না দীর্ঘদিন ধরে ভাবা সিদ্ধান্ত বলবো? কোনটা? পলিটিক্সে জয়েন করা আর 5 মাস পরে পলিটিক্সে এলে, মানে হঠকারী সিদ্ধান্ত তো নয়, ওয়েল প্ল্যান্ডও আপনি বলতে পারেন না, কারণ আমি আগে কিছু প্ল্যান করিনি। আমি যখন দেখলাম যে এই দুষ্কৃতী দলদের মুখপাত্র তারা দিনের পর দিন অপমানজনক মন্তব্য করে যাচ্ছেন, যা বলা উচিত নয় জুডিশিয়ারি সম্বন্ধে বা জাজ সম্বন্ধে, সে সম্বন্ধে তাদের কাণ্ডজ্ঞানও নেই, সেগুলো বলে যাচ্ছেন, আমি সেগুলোকে ধর্তব্যের মধ্যে আননি, না এনে আমি আমার কাজ চালিয়ে গেছি। তারপর আমার মনে হলো যে তারা যখন এত আহ্বান করছেন যে খোলা মাঠে আসুন, ময়দানে, রাজনীতির ময়দানে আসুন, সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলেন? ওটাকে আমি চ্যালেঞ্জ বলে মনেই করি না, ওটা তারা একটা আহ্বান জানাচ্ছিল ঠিকই, তারা বলছিল, তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেলাম, ঠিক আছে যাই। এবার আপনি ধর্ণা মঞ্চে যাবেন? চাকরি প্রার্থীরা যারা ঈশ্বর মনে করে আপনাকে এখন, তাদের কাছে যাবেন? দেখুন, চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চ সম্বন্ধে আমার নিজস্ব রিডিং হচ্ছে যে এই ধর্ণাটা দেওয়ার কোনো মানে হয় না, এটা আমি আগেও বলেছি। এরা কেন ধর্ণা দিচ্ছে এখনো পর্যন্ত তাও আমি জানি না। এদের যদি সত্যিই চাকরি পাওয়ার কোনো সেই সম্ভাবনা থাকতো তাহলে তারা কোর্টেই আসতো। ওই ধর্ণামঞ্চ থেকে এসে কোর্টে এসে চাকরি নিয়ে একাধিক লোক চলে গেছে, চাকরি করছে। তা ধর্ণামঞ্চের অবশ্যই আছেন কেন? ওদের ধারণা কিছু তৃণমূলেরই কিছু লোক আছে ওখানে, তৃণমূলেরই কিছু দালাল টাইপের লোক আছে, তারা ওইটাকে চালাচ্ছে কোনো কারণে, যদি তালে গোলে মালে একটা কোনোভাবে চাকরি পেয়ে যাওয়া যায়।